প্রিয় শিক্ষার্থী, আমি এখন দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে রুই মাছ নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর মধ্যে আমরা কিন্তু হাইড্রা, তারপর ঘাসফড়িং এগুলো পড়ে ফেলেছি। আমরা প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়টিতে আমরা কিন্তু দেখেছি যে প্রথম অধ্যায়ে বিভিন্ন ধরনের পর্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো সেই পর্বগুলোর মধ্যে আমরা নিডারিয়া পর্ব পড়েছি। নিডারিয়া পর্ব হচ্ছে কিন্তু মানে সমুদ্রের যে বিভিন্ন বিস্তীর্ণ প্রাণীগুলো, তার মধ্যে একটা প্রতীক প্রাণী আমরা হাইড্রা নিয়ে পড়েছি। এরপরে হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বে প্রাণী নিয়েও পড়াশোনা করা হয়েছে, যেটা হচ্ছে পতঙ্গ শ্রেণীর যে প্রাণী। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে করডাটা। করডাটা পর্বের প্রাণীর মধ্যে একটু অনুন্নত। আমরা জানি যে মানুষও কিন্তু করডাটা পর্বেরই প্রাণী, হ্যাঁ, কিন্তু মানুষ সহ যে আরো অন্যান্য প্রাণী আছে করডাটার মধ্যে, তার মধ্যে আমরা এই অ্যাক্টিনোপটেরিজি যে প্রাণীটি, সেটা হচ্ছে মাছ। হ্যাঁ, এটা নিয়ে একটু পড়াশোনা করব। আমরা জানি যে ধীরে ধীরে আমরা এই জীববিজ্ঞান বইয়ে আমাদের যে মানে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায় সূচিতে প্রথমে শ্রেণীবিন্যাস আছে, তারপরে প্রতীক প্রাণী আছে, প্রতীক প্রাণীর পরে কিন্তু মানবদেহ আছে, মানবদেহের বিভিন্ন যে অর্গানগুলো নিয়ে আলোচনাগুলো আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ধীরে ধীরে উন্নততর শ্রেণীর দিকে আগাবো। উদ্ভিদ বিজ্ঞানেও আমরা কিন্তু সেভাবেই দেখে এসেছিলাম, তাই তো? আচ্ছা, এখন আমরা যে রুই মাছ নিয়ে আলোচনা করব। রুই মাছটা কিন্তু আমরা জানি যে এই মানে এটা হচ্ছে করডাটা পর্বের, এবং হচ্ছে এর উপপর্বটা হচ্ছে ভার্টিব্রাটা। এই করডাটা কেন বলা হয়? যে এটা নটোকর্ড বিদ্যমান, হ্যাঁ, ভ্রূণীয় দশায় নটোকর্ড থাকে। আর এটা হচ্ছে যে শ্রেণীটার অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি বা অ্যাক্টিনোপটেরাইজি, এটা কেন বলা হয়? যে এদের ফুলকারশ্মি বিদ্যমান, হ্যাঁ, এবং হচ্ছে যে পাখনা যুক্ত যে প্রাণীগুলো, সেগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরাইজির অন্তর্ভুক্ত। ঠিক আছে, তোমরা একটু বাসায় এই ক্লাসিফিকেশনটা আমি লিখে রেখেছি, এই ক্লাসিফিকেশনটা তোমাদের বাসায় একটু সুন্দর করে পড়ে নেওয়া দরকার, কারণ অনেক সময় কিন্তু পরীক্ষায় চলে আসে ক্লাসিফিকেশনটা। এটা কিন্তু এই জন্য এটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, এবং ক্লাসিফিকেশনটা পড়লেও কিন্তু এই প্রাণী সম্পর্কেও একটা ধারণা পাওয়া যায়, যে এই প্রাণীর যে স্ট্যান্ডার্ড যে তোমার ধরো বৈশিষ্ট্যগুলা, এগুলো সম্পর্কে একটু ধারণা আসে। ঠিক আছে, আচ্ছা, so let's begin the steps which given definition about লেবিওরোহিতা। লেবিওরোহিতা মানে হচ্ছে রুই মাছ। আমরা জানি যে বাংলাদেশে যে কয়টি কার্প জাতীয় মাছ আছে, এর মধ্যে হচ্ছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এই মাছগুলো কিন্তু বাংলাদেশে খুব চাষ উপযোগী, এবং এর মধ্যে রুই মাছটা কিন্তু অত্যন্ত বেশি প্রোটিন সমৃদ্ধ স্বাদু পানির মাছ, এবং এটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে বড় হয়। কার্প জাতীয় মাছ কেন বলা হয়? কার্প জাতীয় মাছ হচ্ছে এরা কিন্তু খুব মানে দ্রুত গতিতে দ্রুত বর্ধনশীল মাছ, হ্যাঁ, অল্প সময়ে বৃদ্ধি পায়, এবং অর্থনৈতিকভাবে এটা ইকোনমিক্যাল ডিমান্ড অনেক বেশি, যার জন্য কার্প জাতীয় মাছ খুবই মানে ইম্পর্টেন্ট, এবং এই মাছগুলো আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে। আর প্রোটিনের চাহিদা পূরণে বা প্রোটিনের ঘাটতি পূরণে খুব সহজেই কিন্তু এই মাছগুলো আমাদের মানে হাতে কাছেই পাওয়া যায়। আর বর্তমান যে পরিস্থিতি মানে বর্তমান পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের কিন্তু মানে ইমিউনিটি বুস্ট আপ ছাড়া কোনো উপায় নেই। আমাদের যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই এবং হচ্ছে যে এই করোনার আঘাত থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাহলে দেন উই হ্যাভ টু ইমপ্রুভ আওয়ার ইমিউনিটি, সো দ্যাট আমরা এই মাছ, তারপর ডিম, দুধ, হ্যাঁ, এগুলো বেশি করে খাবো। ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন সি, এই ভিটামিনগুলোর ডিফিসিয়েন্সি যেন না থাকে আমাদের শরীরে। এই ঘাটতিগুলো পূরণে সহজলভ্য যে খাবারগুলো, যেমন লেবু, পেয়ারা, এগুলো খেতে হবে। এটা ভিটামিন সি এর অভাব পূরণ করবে। এরপরে হচ্ছে তোমার ভিটামিন এ পাওয়া যাবে বিভিন্ন ধরনের শাক থেকে, হ্যাঁ। এছাড়া ধরো ভিটামিন ডি এর উৎস
মাছ, এই যে মাছের তেল থেকেও কিন্তু ভিটামিন ডি এর একটা ঘাটতি পূরণ হয়। এছাড়া সূর্যের আলো থেকেও ঘাটতি পূরণ হয়। তো সবসময় সূর্যের আলোটা আবার ক্ষতিকর, এর মধ্যে আলট্রা ভায়োলেট রশ্মি আছে। তো চেষ্টা করবা যে কিছু খাবার মানে খাদ্য গ্রহণ করা, যে খাদ্যটা তোমার শরীরের জন্য ইমিউনিটি বুস্ট আপে ভূমিকা পালন করে থাকে, যাতে করে তুমি ফাইট করতে পারো এগেনস্ট দ্য COVID-19, সো দ্যাট উই হ্যাভ টু বুস্ট আপ আওয়ার ইমিউনিটি সিস্টেম ইন আওয়ার ইন্টারনাল অর্গান। ওকে, সো আমাদের এই রুই মাছ বা ল্যাবিও রোহিতা যেটা করে সেটা হচ্ছে অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, এবং এটা কিন্তু 1 থেকে 1.5 ফিট ওজনের হয়ে থাকে, লম্বায় 1 থেকে 1.5 ফিট হয় এবং 700 থেকে 800 গ্রাম ওজনের হয়ে থাকে স্বাভাবিক যে রুই মাছটা। এছাড়াও হালদা নদীতে এই রুই মাছ কিন্তু মানে প্রাকৃতিকভাবে এর প্রজনন ক্ষেত্রটা হচ্ছে হালদা নদী, এবং সেখানকার মাছ কিন্তু 2.5 থেকে 3 কেজি ওজনের হয়ে থাকে। এবং এই হালদা নদীর মাছের পোনা খুবই কিন্তু মানে উপকারী বলা যায়। আমরা জানি যে হালদা নদী চট্টগ্রামের পাহাড়তলি অঞ্চল থেকে ফটিকছড়ি হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এর মোহনা হচ্ছে কর্ণফুলী নদী, হ্যাঁ। এবং এই নদীটা, হালদা নদীটা প্রায় 81 কিলোমিটার লম্বা। তো এই লম্বা নদীতে এই রুই মাছের জন্য প্রাকৃতিক মানে প্রাকৃতিক সংরক্ষণাগার, এর যে খাদ্য, এই খাদ্যগুলো খুবই খুবই মানে বেশি পরিমাণে এখানে আছে, যার জন্য রুই মাছ খুব সহজে এখানে থাকতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, এর প্রজনন ক্ষেত্রটাও কিন্তু এখানে খুব বেশি। আচ্ছা, এরপরে যেটা হয় যে রুই মাছের খাদ্যতে আমরা যেটা দেখি যে এরা কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় খাদ্য গ্রহণ করে থাকে, অর্থাৎ কিনা তোমার যেটা রেণু অবস্থায় এরা কিন্তু বিভিন্ন ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে। আবার এরা বড় হলে জুওপ্ল্যাঙ্কটনও গ্রহণ করে। এছাড়া কিন্তু ডেজমিট, তারপর হচ্ছে শৈবাল রেণু, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র মানে পানা, যেমন কচুরি পানা, টোপা পানা, এগুলো কিন্তু তারা গ্রহণ করে থাকে খাদ্য হিসাবে। তো রুই মাছের খাবারের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফ্ল্যাজিলিয়েট যে খাদ্যগুলো তারা গ্রহণ করে থাকে। আর রুই মাছ বাহ্যিকভাবে আমরা যদি দেখি, আমি কিন্তু স্ট্রাকচারটা আগেই তৈরি করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, কারণ ক্লাসের মধ্যে স্ট্রাকচার আঁকাতে গেলে হয়তো একটা ডিস্টারবেন্স হয়, সময় ব্যাহত হয়, এই জন্য আগে এই প্রিপারেশনটা আমার নিয়ে রাখা। তো এই বাহ্যিক গঠনে আমরা যেটা দেখি, রুই মাছ ছবিটা কিন্তু মোটামুটি একটা রুই মাছকেই ইন্ডিকেট করে। আরো ভালো করে বোঝার জন্য তোমরা একটু বইটা দেখে নিবা। আর অবশ্যই বায়োলজিতে ছবি তোমার একটা ইম্পর্টেন্স অনেক বেশি রাখে, হ্যাঁ। কারণ বায়োলজিতে তুমি যদি ছবি ভালো করে আঁকাতে না পারো, তোমার কিন্তু অনেক নাম্বারই কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ট্রাই টু বি ড্র এ পিকচার উইথ ইউর বেস্ট ইফোর্ট, ঠিক আছে। ভালো মতো চেষ্টা করে ছবি আঁকানো প্র্যাকটিস করবা। এইখানে আমি যদিও আমার মাছটা খুব ভালো হয়েছে কিনা আমি জানি না, মাছটা চেষ্টা করেছি আমিও অত বেশি মানে ভালো আর্টিস্ট না। তো এইখানে মাছটা হয়েছে, দেখো এটা কিন্তু মাকু আকৃতির মাছ, হ্যাঁ। মাকু আকৃতির মানে দুই পার্শ্ব সরু এবং মাঝখানে মোটা, হ্যাঁ। এটা হচ্ছে মাকু আকৃতির মাছের বৈশিষ্ট্য, যে দুই পার্শ্ব সরু হবে, মাঝখানে মোটা হবে। আর এর 3টি অংশ, সামনের অংশটা হচ্ছে মুখ, মুখ থেকে মাথা, মুখ থেকে কানকো পর্যন্ত বিস্তৃত যে অংশটা সেটা হচ্ছে মাথা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কানকো, তো এই পুরো অংশটা হচ্ছে মাথা। আর এর পরের যে অংশ সেটা হচ্ছে এখান থেকে লেজ পর্যন্ত হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড, আর সবশেষ অংশ হচ্ছে লেজ। তো মাথাতে আমরা যেটা দেখি যে মাথাটা কিন্তু এই মুখের অংশটা কিন্তু একটু ভেতরের দিকে নরম আর কি, এবং হচ্ছে যে প্রবেশিত, এবং এর ঠোঁটটা কিন্তু ভোঁতা, এবং এইখানে চোখ আছে, চোখের সেই সম্মুখ প্রান্তে নাসারন্ধ্র আছে, অর্থাৎ কিনা নাকের যে অংশ। এটা যেহেতু একটা পৃষ্ঠীয় দৃশ্য, এর অপর পৃষ্ঠেও কিন্তু ঠিক একই রকমই, ঠিক আছে। তো আর কানকো, যেটা কানকো অর্থাৎ কিনা যে অংশটা অপারকুলাম বলে, যেটা হচ্ছে মাছকে তার ফুলকা অংশটাকে মানে শ্বসন যে অংশ দিয়ে সে শ্বাস গ্রহণ করে সেটাকে ঢেকে রাখে।
আর আরেকটা আমাদের প্রচলন আছে যে আমরা বাজারে গেলে কিন্তু এই কানকোটা টেনেই দেখে চেষ্টা করি যে মাছটা বেশি সময় আগের নাকি খুব মানে অল্প সময়কার মাছ, অর্থাৎ কিনা তাজা মাছ। হ্যাঁ, এই অংশটা টানলেই কিন্তু এর ভিতরের ফুলকা অংশগুলো বেরিয়ে আসে। ফুলকাটা কিন্তু চিরুনির মতো অংশ। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে। আচ্ছা, এরপরে হচ্ছে মাথার অংশ। মাথার অংশতে তাহলে কি মুখ থেকে কানকো পর্যন্ত বিস্তৃত, এর মধ্যে চোখ, নাসারন্ধ্র ইত্যাদি অংশ বিদ্যমান, এবং হচ্ছে এখানে ফুলকা যেটা অপারকুলাম দিয়ে আবৃত থাকে বা হচ্ছে কানকো দিয়ে আবৃত থাকে। আর এর সম্মুখ অংশে কিন্তু বারবেল থাকে। হ্যাঁ, ম্যাক্সিলারি বারবেল গুলো বিদ্যমান থাকে। তো এই হচ্ছে মাথার অংশ। এরপরে যে ট্রাঙ্ক, যেটা হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডে আমরা যেটা দেখি, দেহকাণ্ডটা মোটামুটি এইখানে কতগুলো পাখনা দিয়ে গঠিত। প্রায় 5 ধরনের পাখনা দেখা যায়। পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, এই যে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। তাহলে 1 2 3 4 5 পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। ঠিক আছে, তো এই পাখনা কিন্তু পৃষ্ঠ পাখনা যেটা, এটা হচ্ছে একটাই থাকবে। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা থাকবে এক জোড়া। পায়ু পাখনা এবং হোমোসার্কেল পুচ্ছ পাখনা এগুলো নিয়ে গঠিত। আর এই পাখনাগুলোর ভিতরে একটা অস্থিময় সরু কঙ্কালের মতো অংশ থাকে, যেটাকে ফিনরে বা পাখনা রশ্মি বলা হয়। তো এই পাখনা রশ্মি পৃষ্ঠ পাখনায় থাকে 14 থেকে 16টি, বক্ষ পাখনায় থেকে 17টি থেকে 18টি, বক্ষ পাখনায় থাকে, শ্রোণী পাখনায় থাকে 9টি, পায়ু পাখনায় থেকে 6 থেকে 7টি, এবং হচ্ছে পুচ্ছ পাখনায় থাকে 19টি ফিনরে বা পাখনা রশ্মি। এগুলো কিন্তু পরীক্ষায় তোমার অবজেক্টিভে আসতে পারে। হ্যাঁ, যে রুই মাছের শ্রোণী পাখনায় কয়টি পাখনা রশ্মি বিদ্যমান। ঠিক আছে, আর এই রুই মাছটি কিন্তু স্রোতের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এই জন্য স্ট্রিম লাইনার একে বলা হয়। ঠিক আছে, যে এ স্রোতের সাথে দ্রুত গতিতে বা স্রোতের বিপরীতে দ্রুত গতিতে চলতে সক্ষম। আচ্ছা, আর এই শেষের যে অংশটা সেটা হচ্ছে হোমোসার্কেল পুচ্ছ পাখনা। এই পেছনের পাখনাটা, এই পাখনাটা কিন্তু প্রায় 19টি পাখনা রশ্মি বিদ্যমান এবং সমানভাবে এরা সমকোণে বিভক্ত, দুইটি সমান অংশে বিভক্ত হয়ে গেছে এই হোমোসার্কেল পুচ্ছ পাখনা। ঠিক আছে, তো এই মোটামুটি কিন্তু একটি বাহ্যিক গঠন রুই মাছের। রুই মাছের বাহ্যিক গঠন দেখে আমরা বলে দিতে পারি যে এটা একটা কার্প জাতীয় মাছের গঠন। ঠিক আছে, তো এইখানে কিন্তু মাথা, দেহকাণ্ড এবং লেজ এই 3টি অংশে বিভক্ত। ঠিক আছে, এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আইস যে আঁশ বা আমরা যেভাবে বলি না কেন, এই আইসটা কিন্তু রুই মাছের হচ্ছে তোমার সাইক্লয়েড বা গোলাকার ধরনের। এবং এই আইসগুলো দেহের কানকোর পরবর্তী থেকে একেবারে পুচ্ছ পাখনা পর্যন্ত সমস্ত অংশেই কিন্তু এই আইসগুলো বিদ্যমান। হ্যাঁ, এবং এই আইসগুলো কতগুলো সার্কুলি থাকে, যেটা দেখে আমরা বলে দিতে পারি মাছটির বয়স কত। এবং এর ভিতরের দিকে হচ্ছে লালচে, বাইরের দিকে কালো বর্ণের। এই আঁশ দেখেও কিন্তু চেনা যায় যে কোনটা রুই মাছ, কোনটা কাতল মাছ, কোনটা মৃগেল মাছ। ঠিক আছে, তো এই আইসটা এখানে ছবি আমি দিইনি, ছবিটা তোমরা বই থেকে দেখে নিবা। জাস্ট একটা এই ধরনের একটা গঠন। ঠিক আছে, এই জাস্ট লাইক দিস। হ্যাঁ, এখানে কেন্দ্রে ফোকাস। হ্যাঁ, আর এইদিকে সার্কুলি থাকে। তোমরা একটু বইয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর এই নিচের অংশটা ভোঁতা, উপরের অংশটা একটু প্রশস্ত, এইভাবে একটা অপরটার সাথে সংযুক্ত থাকে। এই আইস সহ কি মাছ খাওয়া যায় না? মাছের এই আইসটা হচ্ছে দেহাবরণ, দেহের যে আবরণ সেটা বাহ্যিক যে পরিবেশ থেকে বা অবস্থা থেকে, বাহ্যিক যে কোনো আঘাত থেকে তার ভেতরের ইনার সেলগুলোকে রক্ষা করে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে রুই মাছের দেহ, বাহ্যিক গঠন এবং হচ্ছে আইসের গঠন। এরপরে আসো যে রুই মাছের রক্ত এবং হৃৎপিণ্ড, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু জানা দরকার।
আমরা জানি যে রুই মাছের রক্তটা লাল, রুই মাছ কাটলে আমাদের মতোই লাল রক্ত বের হয়, কিন্তু রুই মাছের রক্তে কিন্তু রক্তকণিকা এবং রক্তরস বিদ্যমান, এবং এদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা থাকে, এদের কোনো অনুচক্রিকা থাকে না। আমাদের দেহে যেমন অনুচক্রিকা থাকে, এদের দেহে অনুচক্রিকা থাকে না। ঠিক আছে, এই হচ্ছে মানুষ এবং রুই মাছের বা এই ভার্টিব্রাটার এই অংশের এই শ্রেণীর সাথে পার্থক্য। ঠিক আছে, তো এরপরে যদি আমরা দেখি যে রুই মাছের হার্ট, হ্যাঁ, হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ডটা একটা পেরিকার্ডিয়াল গহ্বরের মধ্যে, অর্থাৎ কিনা এই আমাদের হার্টটা যেমন ঠিক বুকের কাছে থাকে, এদের হার্টটা কিন্তু ঠিক এটা পৃষ্ঠীয় অংশে অঙ্কীয় দিকে বিদ্যমান থাকে। ঠিক আছে, ঠিক ফুলকার পরবর্তী অংশে এটা বিদ্যমান, এবং এই হাড়টা দুটি মূল অংশে বিভক্ত। একটি হচ্ছে তোমার অলিন্দ এবং নিলয়, অলিন্দ এবং নিলয়। ঠিক আছে, তো অলিন্দ নিলয়ের ছন্দময়তাই কিন্তু রক্তটা এই বিভিন্নভাবে শরীরে প্রবাহিত হয়। হ্যাঁ, তো এই রুই মাছের রক্তটা কিন্তু এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহ হয়। ঠিক আছে, এবং এটার প্রবাহটা একমুখী, অর্থাৎ কিনা এই হৃৎপিণ্ড দিয়ে রক্ত ফুলকাতেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, এবং সেখানে এটা অক্সিজেন যুক্ত হয়ে আবার ব্যাক টু দ্য আদার সাইড অফ দ্য বডি, শরীরের অন্যান্য অর্গানে এসে পুনরায় হৃৎপিণ্ড দিয়ে কার্বন ডাই অক্সাইড ঢুকবে। ঠিক আছে, আমাদের যেমন একসাথে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত দুটি যাচ্ছে পাম্প হয়ে তোমার হচ্ছে ফুসফুসীয় ধমনির মাধ্যমে আবার ফিরে আসছে, বিশুদ্ধ হয়ে চলে আসছে শরীরের বিভিন্ন অংশে, এদের কিন্তু সেটা হয় না। এই জন্য এর হার্টটা হচ্ছে শিরা, মানে হৃৎপিণ্ড আর কি, কারণ এর ভিতরে শিরা দিয়ে শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই প্রবাহিত হয়। ঠিক আছে, এই জন্য একে ভেনাস হার্ট বা শিরা হার্ট বলা হয়। তো এর হার্টের দুটি অংশ আমরা যদি দেখি, যে একটা নিচের দিকে ছবিটা আমি আঁকিয়েছি, তোমরা বাড়িতে বইয়ে আরো সুন্দর করে আঁকাবা, জাস্ট তোমাদের বোঝার জন্য এখানে দেওয়া। তো এইখানে ছবিতে এটা হচ্ছে বাহ্যিক, হ্যাঁ, এটা হচ্ছে বাহ্যিক গঠন। বাহ্যিক গঠনে যদি দেখি যে এর হার্টে দুটো অংশ থাকে, একটা হচ্ছে আর্ট্রিয়াম, একটা হচ্ছে ভেন্ট্রিকল, আর্ট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এবং এই যে এর অ্যাট্রিয়ামের ঠিক নিচের দিকের অংশটা হচ্ছে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে পৃষ্ঠীয় অংশে যেটা সংযুক্ত থাকে, এবং ঠিক তার উপরের দিকে অংশটা হচ্ছে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামের ভেতরে হচ্ছে ভেন্ট্রিকল, এবং অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের ঠিক উপরের অংশে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, যে অ্যাওর্টাটা দিয়ে সংযুক্ত হয়েছে ফুসফুসের সাথে। আর এই ভেন্ট্রাল অ্যাওর্টারই একটা প্রশস্ত অংশ হচ্ছে বালবাস আর্টেরিওসাস, বালবাস আর্টেরিওসাস। তো এই অ্যাট্রিয়াম, সাইনাস ভেনোসাস এবং ভেন্ট্রিকল, এই তিনটি অংশ নিয়ে এই হৃৎপিণ্ডটা মূলত গঠিত। হ্যাঁ, তো এর মধ্যে আবার কপাটিকা বা ভালভ বিদ্যমান। হ্যাঁ, আমরা জানি যে হৃৎপিণ্ড দিয়ে রক্ত কিন্তু একবার যদি প্রবেশ করে সেটা আর রিভার্স ফ্লো হওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ কিনা তোমার প্রবেশাধিকার আছে, বেরোবার সুযোগ নাই। তুমি প্রবেশ করতে পারবা, সেটা একেবারে স্ট্রেট লাইনে বেরোতে হবে, অর্থাৎ কিনা বাড়িতে যেমন দরজা আছে, এন্ট্রান্স আছে, বাড়িতে প্রবেশ করতে পারবা, প্রবেশ করে বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন ঘর দিয়ে আবার বেরিয়ে যেতে হবে, ঠিক সেরকম এখানে ভালভ বা কপাটিকা বিদ্যমান। এই ভালভ বা কপাটিকা গুলো হচ্ছে, আমরা দেখি এইখানে আমরা যদি লম্বচ্ছেদটা দেখি, এইখানে হচ্ছে আমার সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস, আর এখানে হচ্ছে অ্যাট্রিয়াম। তো সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে যে কপাটিকা, সেটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল ভালভ। কপাটিকাকে ভালভও বলা হয়, ইংরেজিতে ভালভ বলে। এই ভালভটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াম ভালভ। আর অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকাটি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলো ভালভ, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলো ভালভ। আর ভেন্ট্রিকল আর ভালভাস অ্যাট্রিওসাসের মাঝে যে ভালভটি, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলো ভালভাস
ভাল্ব, ঠিক আছে। তো এই ভাল্বগুলো দিয়ে এরা সংযুক্ত থাকে, হ্যাঁ। আর এইখানে একবার যখন রক্ত প্রবেশ করে, রক্তটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে প্রবেশ করার পর সংকুচিত হচ্ছে, সামনের দরজা খুলে যাচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, সামনের দরজা খুলে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা সিস্টেমেটিক ছন্দে, অর্থাৎ ছন্দময়তা, সিস্টল এবং ডায়াস্টল, হ্যাঁ, এই সিস্টেমে কিন্তু এটা আস্তে আস্তে কি করে, ভেন্ট্রিকল দিয়ে, ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে ফুলকায় প্রবেশ করে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে যদি এইভাবে দেখি, যে আমি এই ছবিটা মুছে দিলাম, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রক্তের যে ছন্দময়তা হৃৎপিণ্ডে এইভাবে কাজ করে। একটা হচ্ছে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল থেকে ভালভাস অ্যাট্রিওসাস, এবং সেখান থেকে হচ্ছে গিল বা ফুলকা। জাস্ট এই সিস্টেমে এই রক্তটা হৃৎপিণ্ডের মাধ্যমে প্রবাহিত হয়। আর এই রক্তের গঠনটা এখানে তোমরা দেখে নিবে, ঠিক আছে। আচ্ছা, তো এই মূলত আমি রুই মাছের শ্রেণীবিন্যাস, রুই মাছের বাহ্যিক গঠন, রুই মাছের আঁশ, রুই মাছের হৃৎপিণ্ড এবং এই অংশ পর্যন্তই আমি আজকে পড়ালাম। এই পর্যন্ত যতটুকু পড়া হলো, এর উপরে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটা তোমরা সুন্দর করে বাসায় পড়াশোনা করার পরে প্রশ্নর উত্তর আমার জন্য একটা আলাদা খাতা করবে। সেই খাতাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী, বিজ্ঞান শাখার ক, খ, গ যে শাখাগুলো আছে, প্রত্যেকটা শাখার ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব খাতাতে, বিশেষ করে আমার নামে যে খাতাটা করবা, সেই খাতাতে এই প্রশ্নের উত্তরগুলা বই না দেখে মুখস্থ করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে। এতে তুমিও উপকৃত হবা এবং তোমার পড়াশোনার গতিটাও বাড়বে। ইতিমধ্যেই কিন্তু কলেজ থেকে হয়তো তোমরা ফোন পেয়েছো যে এই মানে তোমাদের টিউটোরিয়ালের জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে। তো আমি যদি আজকে পড়া থেকে যতটুকু পড়ালাম এই পর্যন্ত আমি পড়ালাম হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন, শ্রেণীবিন্যাস, হার্ট, আর হচ্ছে রুই মাছের আঁশ, ঠিক আছে। এই কয়টার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই। সেই প্রশ্নটার উত্তর তোমরা বাসায় সুন্দরভাবে করার চেষ্টা করবে। উদ্দীপক আকারে দিলাম। উদ্দীপকটা হলো, শ্রেণীকক্ষে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক একটি মাছের নাম বললেন যার শিরা হৃৎপিণ্ড বিদ্যমান। মাছের নাম বললেন যার শিরা হৃৎপিণ্ড বিদ্যমান। তাহলে বুঝতেই পারছো এই মাছটি কি। এখন এই মাছের থেকে প্রশ্ন বের করতে হবে।
যাই হোক, এটা তোমরা একটু চেষ্টা করবা এই উদ্দীপকটা। শ্রেণীকক্ষে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক একটি মাছের নাম বললেন যার শিরা হৃৎপিণ্ড বিদ্যমান। তাহলে কার্প কি? প্রথম প্রশ্ন কার্প কি। দ্বিতীয় প্রশ্ন খ যেটা অনুধাবন, রুই মাছের শ্রেণীবিন্যাস লেখো। তৃতীয় প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো এবং উদ্দীপকে উল্লেখিত হৃৎপিণ্ড দিয়ে রক্ত প্রবাহ বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের উদ্দীপকটা আমি দিয়ে দিলাম। বাসায় সুন্দর করে আজকের তারিখ দিয়ে খাতার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে? এবং এই নির্দেশনাটা মেনে চলবা। আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই ক্লাসগুলো টিউটোরিয়ালগুলো যদি তোমরা করে রাখো, in future you will get a good result by doing this way. Okay, so not for today. সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের বায়োলজি ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।